প্রিয় শিক্ষার্থীরা, শহীদনগর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়া আফরোজ, শহীদনগর এমিজুলির উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আজ আমি নবম দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা পরিণতি নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায়টা হচ্ছে পরিণতি ও নাগরিকতা। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পরিণতি বইটি সামনে নিয়ে বসো। আমাদের আজকের পাঠ হচ্ছে পরিণতি ও নাগরিকতা। আজকের এই পাঠ শেষে তোমরা জানতে পারবে পরিণতি ও নাগরিকতার বিষয়ে ধারণা ব্যাখ্যা করতে পারবে, পরিণতি পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা প্রথমে জানি পরিণতির কি। পরিণতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স। সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ থেকে আসছে। সিভিক্স শব্দটি আসছে দুটি ল্যাটিন শব্দ সিভিক্স এবং সিভিটাস থেকে। সিভিক্স শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সিভিক শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক শব্দটি আসছে ল্যাটিন শব্দ থেকে সিভিস এবং সিভিটাস থেকে। সিভিক শব্দের অর্থ হচ্ছে নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগররাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময় গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে ওঠে নগর রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে বলা হতো নাগরিক। শুধু পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বলে তাদেরকেই নাগরিক বলা হতো। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগররাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময়ে কি ছিল? ওই সময়ে গ্রিসে নাগরিক বলা হতো কাদেরকে? যারা শুধুমাত্র রাষ্ট্রীয় কাজে নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারত তাদেরকে বলা হতো নাগরিক। সেই সুবাদে শুধুমাত্র পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত এবং তাদেরকে বলা হতো নাগরিক। ফলে দাস, মহিলা ও বিদেশিরা এই সুযোগ পেত না, তাদেরকে নাগরিক বলা হতো না। নাগরিকের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনাই ছিল পরিণতির মূল বিষয়বস্তু। বর্তমানে একদিকে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রফল হচ্ছে বা বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার এবং এর লোক সংখ্যা প্রায় 15 কোটি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে থাকি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে, তারা ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। আমরা সবাই রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করি, এখন সেজন্য আমরা রাষ্ট্রের নাগরিক। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক মানে যাদের বয়স 18-র নিচে, তারা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে বলা হয় নাগরিকতা। নাগরিকের মর্যাদাকে বলা হয় নাগরিকতা। শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন থাকতে পারে নৈর্ব্যক্তিক নাগরিকের মর্যাদাকে কি বলে? তাহলে কি? নাগরিকের মর্যাদাকে বলে নাগরিকতা। নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবই পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট যথার্থই বলেছেন, পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে পরিণতির সংজ্ঞা দিয়েছেন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট। E.M. হোয়াইট কি বলেছেন? পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। তোমরা তোমাদের বইয়ে এই অংশটুকু আন্ডারলাইন করে রাখো এবং পড়বে। পরিণতির সংজ্ঞা ব্রিটিশ বিজ্ঞানী E.M. হোয়াইটের মধ্যে পরিণতির সংজ্ঞাটি কি? ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইটের মধ্যে পরিণতির সংজ্ঞাটি হচ্ছে, পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে আমরা কি জানলাম শিক্ষার্থীরা? পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স।
সিভিস শব্দটি আসছে ল্যাটিন শব্দ থেকে সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসের নাগরিক এবং নগর রাষ্ট্রের মধ্যে অনেক পার্থক্য ছিল। তখনকার দিনে যারা শুধুমাত্র রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে বলা হতো নাগরিক। সেই সুবাদে শুধুমাত্র পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারত, তাই তাদেরকে নাগরিক বলা হতো। দাস, মহিলা এবং বিদেশিদের সেরকম সুযোগ ছিল না, নাগরিকের সুযোগ ছিল না। কিন্তু পরবর্তীতে নগরাষ্ট্রের স্থলে সৃষ্টি হয়েছে বৃহৎ আকারের রাষ্ট্র। যেমন বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, বাংলাদেশ এবং এর লোক সংখ্যা হচ্ছে প্রায় 15 কোটি। তো বাংলাদেশ একটি রাষ্ট্র। সেই সুবাদে নাগরিকের সংজ্ঞাও পরিবর্তন হয়েছে। ব্রিটিশ বিজ্ঞানী E.M. হোয়াইটের মতে নাগরিকের সংজ্ঞা হচ্ছে পরিণতির সংজ্ঞা হচ্ছে পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, তাকে বলে পরিণতি। পরিণতি সংজ্ঞা জানলাম আমরা। তারপরে দেখো, বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে দুটি অর্থে আলোচনা করা যায়। একটা হচ্ছে ব্যাপক অর্থে আর একটা হচ্ছে সংকীর্ণ অর্থে। বিষয়বস্তুর দিক থেকে পরিণতিকে কয়টি অর্থে ভাগ করা যায়? দুটি অর্থে, একটি ব্যাপক অর্থে আর একটি সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। বিষয়বস্তুর দিক থেকে পরিণতিকে কয়টি অর্থে ভাগ করা যায়? দুটি, একটি ব্যাপক অর্থে আর একটি হচ্ছে সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এবং সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য পরিণতির বিষয়বস্তু। বিষয়বস্তুর দিক থেকে পরিণতিকে কয়টি অর্থে ভাগ করা যায়? দুটি অর্থে, একটা হচ্ছে ব্যাপক অর্থে আর এটা হচ্ছে সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে, যেমন অধিকার ও কর্তব্য, রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সকল বিষয় নিয়েই আলোচনা করে ব্যাপক অর্থে। আর সংকীর্ণ অর্থে শুধুমাত্র অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। পরিণতি সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। সুতরাং বলা যায় কি, নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞানদান করে তাকেই বলা হয় পরিণতি ও নাগরিকতা। নাগরিকতা কি? নাগরিকতা কাকে বলে? নাগরিকের মর্যাদাকে বলে নাগরিকতা। পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু। পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর ব্যাপক ও বিস্তৃত। আচ্ছা, আর পরিসর বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে পরিসর এবং বিষয়বস্তু নিয়ে পরিণতির আমরা আলোচনা করছি। প্রথমে হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। 1 নম্বর হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। তারপর হচ্ছে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার। তারপর 3 নম্বর নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়। 4 নম্বর হচ্ছে নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পরিণতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। কি কি? নাগরিকের অধিকার ও কর্তব্য। রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা যেমন রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হয়। আমরা নাগরিক হিসাবে রাষ্ট্র থেকে কিছু অধিকার ভোগ করি, সেজন্য কী করতে হয়? আমাদেরকে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান ইত্যাদি। নাগরিকের অধিকার ও কর্তব্য। 1 নম্বর কি? নাগরিকের অধিকার এবং কর্তব্য। আমরা নাগরিক হিসাবে রাষ্ট্র প্রদত্ত অনেক অধিকার ভোগ করি, যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, মৌলিক অধিকার ভোগ করি। যেহেতু ভোগ করি, তাহলে আমাদেরও কি, আমরাও রাষ্ট্রের প্রতি আমাদেরও কিছু কর্তব্য রয়েছে। সেগুলি হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব প্রকাশ করা, আনুগত্য প্রকাশ করা, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান ইত্যাদি। নাগরিকের অধিকার ও কর্তব্য পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। তাছাড়া সুনাগরিকতার
বৈশিষ্ট্য, সুনাগরিকতার অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায়, পরিণতি ও নাগরিকতা নিয়ে আলোচনা করে। সুনাগরিকের গুণাবলী আছে। কয়টি সুনাগরিক গুণ তোমরা কি জানো? হ্যাঁ, সুনাগরিকের 3টি গুণ: বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম। যার বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম আছে সেই হচ্ছে সুনাগরিক। তারপরে দেখো 2 নম্বর আছে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনকে উন্নত সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনকে উন্নত এবং সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী, পরিণতি, নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি পরিণতি ও নাগরিকতার আলোচ্য বিষয়। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী, পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি পরিণতি ও নাগরিকতার আলোচ্য বিষয়। তারপরে 3 নম্বর দেখো নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে উঠে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান। স্থানীয় পর্যায় কোনগুলি? যেমন ইউনিয়ন পরিষদ, সিটি পৌরসভা, তারপরে সিটি কর্পোরেশন ইত্যাদি। এগুলি হচ্ছে স্থানীয় বিষয়। আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। ঠিক তেমনি নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, অবদান এবং নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণতি ও নাগরিকতার বিষয়ে আলোচনা করা হয়। 3 নম্বর হচ্ছে নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়। নাগরিকের স্থানীয় পর্যায়গুলি হচ্ছে আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। এগুলি হচ্ছে স্থানীয় বিষয়। আর আন্তর্জাতিক হচ্ছে যেমন নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এসব স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, অবদান এবং নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। 4 নম্বর হচ্ছে নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পরিণতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। যেমন অতীতে নাগরিকতা কীভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানের নাগরিকের মর্যাদা কীরূপ, এইসবের উপর ভিত্তি করে পরিণতি ও নাগরিকতা বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে। 4 নম্বর কি? নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পরিণতি নাগরিকতার বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। যেমন অতীতে নাগরিকতা কেমন ছিল, নাগরিকতার কিভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ, এদের উৎপত্তি, এদের উপর ভিত্তি করে পরিণতি ও নাগরিকতা বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগামী ক্লাসে পড়া থাকবে পরিণতির সংজ্ঞা এবং পরিণতির প্রতিশব্দ, কিভাবে পরিণতি আসছে, কোন শব্দ থেকে আসছে এবং এদের অর্থ। আর হলো বিষয়বস্তুর দিক থেকে পরিণতিকে কয়টি অর্থে ভাগ করা হয়েছে,
বিষয়বস্তুর দিক থেকে পরিণতিকে কয়টি অর্থে ভাগ করা হয়েছে, কি কি, এবং এগুলো সম্পর্কে ব্যাখ্যা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে পরিণতির বিষয়বস্তু, পরিণতির বিষয়বস্তুগুলো কি কি ব্যাখ্যা করবা, বিষয়বস্তুগুলো কি কি ব্যাখ্যা করবা। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিই। পরিণতি ইংরেজির প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক শব্দটি আসছে ল্যাটিন শব্দ থেকে, সিভিস এবং সিভিটাস থেকে। সিভিক শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। পরিণতির সংজ্ঞা ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট দিয়েছেন। কিভাবে দিয়েছেন? পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে, তাকেই বলে পরিণতি। বিষয়বস্তুর দিক থেকে পরিণতিকে কয়টি অর্থে ভাগ করা হয়েছে? দুটি অর্থে, একটি হচ্ছে ব্যাপক অর্থে, আরেকটি হচ্ছে সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতা, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আর সংকীর্ণ অর্থে পরিণতি আলোচনা করে অধিকার ও কর্তব্য নিয়ে। তারপর বলছিলাম কি পরিণতির বিষয়বস্তু। পরিণতির বিষয়বস্তুগুলো হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। নাগরিকের অধিকার ও কর্তব্য হচ্ছে আমরা নাগরিক হিসেবে রাষ্ট্র প্রদত্ত কিছু অধিকার ভোগ করে থাকি, যেমনি ঠিক তেমনি আমাদেরকে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান ইত্যাদি। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, তারপর 2 নম্বর দেখো সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনকে উন্নত সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী, পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি পরিণতি ও নাগরিকতার আলোচ্য বিষয়। তারপর হচ্ছে নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। স্থানীয়, আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। আবার ঠিক তেমনি নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এইসব স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, অবদান এবং নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তারপর হচ্ছে নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। পরিণতি ও নাগরিকতার বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, যেমন অতীতে নাগরিকতা কিভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ, এইসবের উপর ভিত্তি করে পরিণতি ও নাগরিকতার বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রদান করা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতটুকু পড়বা। পরিণতির সংজ্ঞা, পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি, পরিণতি কোন শব্দ থেকে আসছে, পরিণতির বিষয়বস্তুর দিক থেকে পরিণতির কয়টি অর্থে ভাগ করা হয়েছে, এবং পরিণতির বিষয়বস্তুগুলো ব্যাপকভাবে ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।